নমস্কার। আটলান্টা আবৃত্তি চর্চার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আমাদের সাপ্তাহিক কবিতার আসরে আজ আমরা একটু অন্য ধরনের কবিতা পড়ব। বিশ্বজুড়ে হানাহানি, আমেরিকায় এক কৃষ্ণাঙ্গের মৃত্যুতে সারা পৃথিবীব্যাপী প্রতিবাদ। আমরা সবাই আজ কবিতা গলায় তুলে নিয়েছি এই প্রতিবাদের সামিল হতে। আমাদের আজকের অনুষ্ঠান পরিচালনা করবে মানস দে। আমি মানুষকে অনুরোধ করব আমাদের আজকের এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্যে। মানুষ নিজে একজন কবি। আটলান্টা আবৃত্তি চর্চার প্রথম দিন থেকে মানুষ আমাদের সঙ্গে, আরো অনেক গুণ ওর রয়েছে। আপাতত কবিতার তরি মানুষের হাতে ছেড়ে দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা। ধন্যবাদ ধন্যবাদ রিচা এবং আরো সমস্ত সদস্যবৃন্দকে। তো আমাদের আসর শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই আটলান্টা আবৃত্তি চর্চা নিয়ে। আমাদের আটলান্টা আবৃত্তি চর্চায় অনেক সদস্য রয়েছেন যারা বিভিন্ন পেশায় যুক্ত, এবং কেউ হয়তো বিজ্ঞানের শাখায় যুক্ত, কেউ বাণিজ্যের সঙ্গে যুক্ত, কেউ কলা বিভাগে যুক্ত, কিন্তু সবার মধ্যে একটা মিল, আমরা সবাই কবিতা ভালোবাসি এবং সেই কবিতার টানে আমরা বারবার একত্রিত হই। এখন এই লকডাউনের সময় আমরা অনলাইন একত্রিত হয়েছি। এর আগে আটলান্টা আবৃত্তি চর্চা আপনাদের উপহার দিয়েছে অনেক ধরনের কবিতার আসর। আমরা কবি নজরুলকে স্মরণ করে কবিতার আসর করেছি মহিলা কবিদের নিয়ে কবিতার আসর, এবং করেছি গত সপ্তাহে কবি শামসুর রহমানকে নিয়ে কবিতার আসর। কিন্তু আজকে যে আমরা কবিতার আসর করছি তা কোনো ব্যক্তিগত কবির উপর নয়, বরং একটা বিষয়ের উপর যা আজ খুবই প্রাসঙ্গিক সারা বিশ্ব জুড়ে, এবং সেই বিষয়টার নাম বৈষম্য। কবিতার আসর শুরু করার আগে কিছু কথা আমি বলে নিই। এই বৈষম্য অনেক প্রকার। আর যদি আমরা বৈষম্যের কথা বলি, বৈষম্যের প্রকারভেদ স্থানভেদে ভিন্ন। যদি আমরা এশিয়ায় চোখ রাখি, আমরা সেখানে দেখতে পাবো ধর্মীয় বৈষম্য, যেখানে সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে, এবং সেখানেও সরকারের অনেক সময় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদদ আছে। এবং কিছু দেশে কিছু সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের কৃষ্টি সংস্কৃতি ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। খুবই দুঃখজনক। আরেক ধরনের বৈষম্য হলো লিঙ্গ বৈষম্য। সারা দেশ, সারা বিশ্ব, সমস্ত সমাজ বোধহয় শিকার। আমরা যদি একটু খুঁটিয়ে দেখি, কত মহিলা নারী আজকে আছেন যারা একদম নেতৃস্থানীয়, হাতে গোনা যায়, এবং বাণিজ্যিক সংস্থার কর্ণধার কজন মহিলা আছেন তাদেরও হাতে গোনা যায়। তো আমরা চারদিকে তাকিয়ে যদি দেখি, শুধু বৈষম্য বৈষম্য বৈষম্য। আর আমেরিকায় বৈষম্য বলতে আমরা বুঝি বর্ণ বৈষম্য। এর এক সুদীর্ঘ ইতিহাস রয়েছে, প্রায় 400 বছরের ইতিহাস রয়েছে বর্ণ বৈষম্যের উপরে আমেরিকায়। প্রথমে কৃষ্ণাঙ্গদের আমরা কৃতদাস করে রেখেছিলাম, তারপর সেই কৃতদাস প্রথা তোলা হয়েছে এবং তাদেরকে ভোটের অধিকার দেওয়া হয়েছে, নাগরিকত্ব দেওয়া হয়েছে, এবং কিছু বছর আগে পর্যন্ত তারা অচ্ছুত ছিল। তাদের বিদ্যালয় আলাদা ছিল, তাদের রেস্টুরেন্টে খাওয়ার জায়গা আলাদা ছিল, শৌচালয় আলাদা ছিল। কিন্তু সেখানেও আমরা সংবিধান সংশোধন করে তাদের সমান অধিকার দিয়েছি। কিন্তু সে তো গেল সংবিধানের ব্যাপার, কিন্তু আমাদের মনে, আমাদের হৃদয়ে সত্যি কি আমাদের সমান অধিকার তাদেরকে দিয়েছি? যদি আমরা একটু খুঁটিয়ে দেখি, আমরা তার উত্তর পেয়ে যাব। আজও কৃষ্ণাঙ্গদের মধ্যে অশিক্ষার হার সবচেয়ে বেশি এই দেশে, বেকারিত্বের হার সবচেয়ে বেশি। যদি দেখি কোভিড-19 প্রকোপ, তাহলেও দেখব যে সংক্রমণের প্রভাব এদের উপর বেশি, মৃত্যুর হার এদের বেশি, বেকারিত্বের হার এদের বেশি। কেন? কোথাও না কোথাও তো কোনো বৈষম্য কাজ করছে।
আর তার নবতম সংযোজন মে 25 তারিখের জঘন্যতম ঘটনা জর্জ ফ্লয়েডের হত্যা। সারা বিশ্ব আলোড়িত, সারা আমেরিকা আলোড়িত, নতুন করে বলবার কিছু নেই। আমরা এই জঘন্যতম ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আমাদের আজ কবিতার আসর শুরু করছি স্বপনদাকে নিয়ে। স্বপনদা। ধন্যবাদ মানুষ। সময়টা 1984। জয় গোস্বামীর ভাষায় বলতে হয় আমি তখন নবম শ্রেণী। তখন আমরা দেখি যে নেলসন ম্যান্ডেলার মুক্তির দাবিতে মিছিল হচ্ছে চারদিকে। তখন বয়সটা এরকম যে বর্ণবাদ বা বর্ণ বৈষম্য ব্যাপারগুলোর সঙ্গে তখন পরিচিতি ঠিক হয়নি। আমরা বন্ধুরা মিলে পাবলিক লাইব্রেরিতে যেতাম, পড়াশোনা করতাম। আস্তে আস্তে জানলাম নেলসন ম্যান্ডেলা মানুষটি কে। এইসব করে সময় পেরোচ্ছে পরের বছর 1985। তখন একটি খবর আমাদেরকে ভীষণভাবে আলোড়িত করলো। দক্ষিণ আফ্রিকার একজন তরুণ কবিকে, নিরপরাধ তরুণ কবিকে তখন ফাঁসি দেওয়া হচ্ছে। কবির নাম বেঞ্জামিন মলয়েস। সেই কবির ফাঁসির নিয়ে প্রচুর তোলপাড় হয়েছিল সেই সময়। আমরাও তখন ভীষণভাবে অপেক্ষা করছিলাম যে মানবতার কাছে সেটা সেই কাঁচা বয়স, কচি বয়সে আমরা আশা করছিলাম যে কেউ কিছু একটা করবেন, এই কবির ফাঁসি হবে না। কিন্তু আমাদেরকে ভুল প্রমাণ করে দিয়ে সেই কবির ফাঁসি হয়েছিল। বেঞ্জামিন মলয়েস তার মৃত্যুর কয়েক ঘন্টা আগে এই কটি লাইন লিখেছিলেন। I'm proud to be what I am. The storm of oppression will be followed by the rain of my blood. I am proud to give my life, my one solitary life. তখন আমাদের কবি নির্মলেন্দু গুণ লিখেছিলেন অসাধারণ একটি কবিতা, আমি সেটাই পড়ছি। যে বয়সে পুরুষ ভালোবাসে নারীকে, সেই বয়সে তুমি ভালোবেসেছিলে তোমার মাতৃভূমি দক্ষিণ আফ্রিকাকে। যে বয়সে পুরুষ প্রার্থনা করে প্রেয়সীর বড় মাল্য, সেই বয়সে তোমার কণ্ঠরুদ্ধ হয়েছে ফাঁসির রজ্জুতে। যে বয়সে পুরুষের গ্রীবা আকাঙ্ক্ষা করে রমণীর কোমল বাহুর ব্যগ্র মুগ্ধ আলিঙ্গন, সেই বয়সে তোমাকে আলিঙ্গন করেছে মৃত্যুর হিম শীতল বাহু। তোমার কলম নিঃসৃত প্রতিটি পংক্তির জন্যে তোমার প্রাপ্য ছিল প্রশংসার হীরক চুম্বন, তখন তোমার প্রাপ্য হয়েছে মৃত্যু হীরক বিষ। তোমার কবিতা আমরা একটু পড়িনি আগে, কিন্তু যেদিন ওরা তোমাকে রাতের অন্ধকারে ফাঁসিতে ঝোলালো, তারপর সারা বিশ্বের পৃথিবীর ভোরের কাগজে ছাপা হলো তোমার জীবনের শ্রেষ্ঠ কবিতা। আমরা জানলাম কি গভীর ভাবেই না তুমি ভালোবেসেছিলে তোমার প্রিয়তম মাতৃভূমিকে। আমরা জানলাম কালো আফ্রিকার শ্বেত শত্রুদের বিরুদ্ধে ঘৃণাই না ছিল তোমার বুক জুড়ে, শুনিতে হৃদয়ে। আমরা জানলাম শুধু শব্দ দিয়ে নয়, শুধু ছন্দ দিয়ে নয়, কখনো কখনো মৃত্যু দিয়েও লেখা হয় অমর কবিতা। তুমি কবি বেঞ্জামিন মলয়েস, তুমি মৃত্যু দিয়ে কবিতাকে বাঁচিয়ে দিয়েছ তার মৃত্যু দশা থেকে। বেঞ্জামিন মলয়েস, তুমি এখন সারা বিশ্বের কবি, তোমার মা এখন পৃথিবীর তাবৎ কবিদের জননী।
তোমার জন্মভূমি দক্ষিণ আফ্রিকা এখন পৃথিবীর তাবৎ কবিদের শৃঙ্খলিত মাতৃভূমি। কারাগারের ফটকে নেলসন ম্যান্ডেলার পত্নী যখন তোমার শোকাতুরা মাকে বুকে জড়িয়ে ধরেছিলেন মলয়েস, তখন তোমার পুত্র শোকদগ্ধ বুকের উদ্দেশ্যে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ কবিতাগুলো ছুটে গিয়েছিল। তারা মাথা নত করে ফিরে এসেছিল লজ্জায়। তোমার সাহসের যোগ্য হয়ে উঠবে বলে, তোমার ভালোবাসার যোগ্য হয়ে উঠবে বলে আমার কবিতাগুলি তোমার উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে আজ সারাদিন মাথা নত করে নীরবতা পালন করেছে। মধ্যরাতেও আমাকে কলম হাতে জাগিয়ে রেখেছো তুমি। বেঞ্জামিন মলয়েস, তুমি একটুও ভেবো না তোমার অপূর্ণ স্বপ্ন সমূহকে বুকে নিয়ে আমরা জেগে আছি এশিয়ায়, তুমি আফ্রিকার মাটিতে ঘুমাও। ধন্যবাদ। কিছু কিছু কবিতা মানুষকে ক্ষণিকের জন্য নীরব করে দেয়, এতটাই বাংলায়। কি লাইন! কখনো কখনো মৃত্যু দিয়েও লেখা হয় কবিতা। জানি না আর কত কবিতা মৃত্যু দিয়ে লেখা হবে এই পৃথিবীতে। হ্যাঁ, বেঞ্জামিন মলয়েসকে ৮০-র দশকে হত্যা করা হয়েছিল। আমি তো বলবো এটা হত্যাই, কারণ তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। অসাধারণ এক কবিতা দিয়ে আজকের আসর আমরা শুরু করলাম। স্বপনদা, তোমার এই কবিতা যেন আজকের আসরের মেজাজটাই ঠিক করে দিল। আমরা চলে যাব পরবর্তী শিল্পী মহুয়া মণ্ডলের কাছে। আমি মহুয়া, আমি আবৃত্তি করব কৃষ্ণকলি রবীন্দ্রনাথ ঠাকুরের। সুচিত্রা মিত্রের গানে শুনেছি, ছোটবেলা থেকে কখনো এই কবিতাটা নিয়ে কিছু ভাবিনি। অন্যরকম করে তখন বয়সটাও কম ছিল, তাই ভাবার সময়ও হয়নি, বুঝিনি গান হিসেবেই। তো এখন এই কবিতাটার একটা অন্যরকম মানে পাচ্ছি, সবাই জানে, তবু আমি আবার পাঠ করছি। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতেছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল বেগে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ফুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পালে দেখলে কিনা চেরে, আমি জানি আর জানে সেই মেয়ে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসেই শান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি,
আর যা বলে বলুক অন্য লোকে। দেখেছিলেম ময়না পাড়ায় মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার হয়নি অবকাশ। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। নমস্কার। ধন্যবাদ মহুয়া। রবীন্দ্রনাথের এক অপূর্ব প্রেমের কবিতা। কবি যেন এখানে কালোর প্রেমে পড়েছেন। কালোরও যে সৌন্দর্য আছে, শুধু দেখার চোখ থাকতে হয়। আসলে চোখ দিয়ে যে দেখতে জানে, বা মাথা দিয়ে যে বিচার করতে জানে, বা হৃদয় দিয়ে যে অনুভব করতে জানে, সেই তো মানুষ। তো আমরা কালোর এই মহিমা বাংলা কাব্যে, কবিতায়, গানে অনেক জায়গায় পেয়েছি। যেমন আমার একটা খুব গানের কথা মনে পড়ছে, শ্যামা সঙ্গীত, পান্নালাল ভট্টাচার্যের। শ্যামা মাখি আমার কালো রে, কালো রূপে দিগম্বরী হৃদিপদ্ম করে করে মোর আলোরে। আসলে কালো নিছকই একটা রং মাত্র। আচ্ছা, এ তো গেল কাব্যের কথা। আমরা যদি সাধারণভাবে ভাবি, আমরা যখন বয়স হয়, সাদা চুলে পাক ধরে, আমরা সেই সাদা চুল লুকানোর জন্য মাথায় কালো কলপ করি। বা আমরা যখন লিখি, সাদা কাগজের উপর কালো কালি দিয়ে লিখি, তখন কি আমরা বলি এই সাদা কাগজটাই অপরিহার্য? আসলে দুটোই অপরিহার্য। সাদা আর কালো একই মুদ্রার এপিঠ ওপিঠ, একে অন্যের পরিপূরক। শুধু বুঝতে হবে সবার উপরে মানুষ সত্য, কেউ সাদা নয় বা কেউ কালো নয়। চলে যাব পরের শিল্পী, সুপর্ণা। না, একটু একটু ভুল হয়ে গেল। পরের শিল্পী ব্যাসদেব সাহা রানার কাছে। নমস্কার, আমি ব্যাসদেব সাহা রানা। পৃথিবীর সমস্ত বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার, পথে নেমে লড়াই করার ক্ষমতা আমার নেই, কিন্তু আমার এই কবিতা পাঠের মাধ্যমে আমি আমার প্রতিবাদ রেখে যাচ্ছি সমস্ত বৈষম্যের বিরুদ্ধে, সেটা বর্ণ বৈষম্য হোক আর যে কোনো ধরনের বৈষম্য হোক। আমি আজকে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা পড়ব, মৌলিক বিষাদ। পিতামহ, আমি এক নিষ্ঠুর নদীর ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছি। পিতামহ, দাঁড়িয়ে রয়েছি আর চেয়ে দেখছি রাত্রির আকাশে ওঠেনি একটাও তারা আছে। পিতামহ, আমি এক নিষ্ঠুর মৃত্যুর কাছাকাছি নিয়েছি আশ্রয়। আমি ভেতরে বাহিরে যেদিকে তাকাই, আমি স্বদেশে বিদেশে যেদিকে তাকাই, শুধু অন্ধকার, শুধু অন্ধকার। পিতামহ, আমি এক নিষ্ঠুর সময়ে বেঁচে আছি। এক আশ্চর্য সময়, যখন আশ্চর্য বলে কোনো কিছু নেই, যখন নদীতে জল আছে কি না আছে কেউ তা জানে না, যখন পাহাড়ে মেঘ আছে কি না আছে কেউ তা জানে না। পিতামহ, আমি এক আশ্চর্য সময়ে বেঁচে আছি, যখন আকাশে আলো নেই, যখন মাটিতে আলো নেই, যখন সন্দেহ জাগে, আলোকিত ইচ্ছার উপর রেখেছে নিষ্ঠুর হাত পৃথিবীর মৌলিক নিশান, এই ভয়। পিতামহ, তোমার আকাশ নীল, কতখানি নীল ছিল? আমার আকাশ নীল নয়। পিতামহ, তোমার হৃদয় নীল, কতখানি নীল ছিল? আমার হৃদয় নীল নয়। আকাশের হৃদয়ের যাবতীয় বিখ্যাত নীলিমা আপাতত কোন এক স্থির অন্ধকারে শুয়ে আছে। পিতামহ, আমি সেই দারুণ অন্ধকারে দাঁড়িয়ে রয়েছি। পিতামহ, দাঁড়িয়ে রয়েছি আর চেয়ে দেখছি রাত্রির আকাশে ওঠেনি এক
চাহাও তারা আজ। মনে হয় আমি এক অমোঘ মৃত্যুর কাছাকাছি নিয়েছি আশ্রয়। আমি ভেতরে বাহিরে যেদিকে তাকাই, আমি স্বদেশে বিদেশে যেদিকে তাকাই, শুধু অন্ধকার, শুধু অন্ধকার। অন্ধকারে জেগে আছে মৌলিক নেশা, এই ভয়। ধন্যবাদ। ধন্যবাদ রানা। কি সমস্ত কবিতা শুনছি আজকে। যাই হোক, নিষাদ কথাটা সচরাচর আমরা শুনি না, যার অভিধানগত অর্থ হলো আদিম বা চণ্ডাল। হ্যাঁ, আজকে আমরা এক সত্যি অন্ধকারের মুখোমুখি দাঁড়িয়ে। যদি জীবনানন্দের কথাই বলি, অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ, কিন্তু সেই অন্ধকারের শেষে কোথাও কি কোনো আলোর রেখা নেই? কোথাও কি কোনো স্বপ্ন নেই, কোনো আশা নেই, কোথাও কি কোনো জেগে থাকা নেই? আমরা চলে যাব সুপর্ণা মণ্ডলের কাছে, পরের শিল্পী সুপর্ণা। আমি পড়ছি মায়া অ্যাঞ্জেলোর স্টিল আই রাইজ, বাংলা ভাষান্তর তবু আমি জেগে উঠি, মাধবী ব্যানার্জি। You may write me down in history with your bitter, twisted lies. You may trot me in the very dirt, but still, like dust, I'll rise. ঠিক যেন চাঁদের মতো আর সূর্যের মতো আকর্ষণে জোয়ার ভাটা নিশ্চিত। ঠিক যেমন আশাগুলো লাফিয়ে ওঠে অনেক উঁচুতে, তেমনি ভাবে আমি জেগে উঠবই ঠিক। Did you want to see me broken, bowed head and lowered eyes, shoulders falling down like teardrops, weakened by my soulful cries? You may shoot me with your words, you may cut me with your eyes, you may kill me with your hatefulness, but still, like air, I'll rise. লজ্জার ইতিহাসের কুঠুরি থেকে বেরিয়ে আমি জেগে উঠি। যন্ত্রণার শেকড়ে বিঁধে থাকা অতীত থেকে বেরিয়ে আমি জেগে উঠি। I am black ocean, leaping and wide, welling and swelling, I bear in the tide. ত্রাসের সন্ত্রাসের রাতগুলো পিছনে ফেলে আমি জেগে উঠি। এক অবাক করা স্বচ্ছ প্রভাতে আমি জেগে উঠি। I rise, bringing the gifts that my ancestors gave. I'm the dream and the hope of the slave. I rise, I rise, I rise. ধন্যবাদ। আমার মনে হয় কবিতার সত্যি কোনো ভাষা হয় না। সব দুঃখ ব্যথা যেন এক লহমায় ভুলিয়ে দেয় এই কবিতা। আমি আরেকবার বলছি শেষ লাইনটা। I am the dream and hope of the slave. I rise, I rise, I rise. তোমরা আমাকে শতবার মারতে পারো, কিন্তু আমি সহস্রবার জন্মাবো। বাহ, এই কবিতা শুনে বোধহয় মৃতরাও জেগে উঠবে। আর আমাদের তো জেগে থাকতেই হবে, না হলে এই পৃথিবীকে পরবর্তী প্রজন্মের কাছে কিভাবে বাসযোগ্য করে যাব আমরা? কবির ভাষায়, এ পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। পরের শিল্পী সুতপা দাসের কাছে যাব। সুতপাদি বলছি। আমি আজকে রবীন্দ্রনাথের একটা ছোট্ট কবিতা পড়ব, তোমার ন্যায়ের দণ্ড। আমরা শান্তিপ্রিয়তার অজুহাতে ভালো আর খারাপের মধ্যবর্তী পথটাই বেছে নিই। এটা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে, সভ্যতার বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। এড়িয়ে যেতে যেতে আমরা ন্যায় আর অন্যায়ের পার্থক্য ভুলে যাই। তাই আমি এই কবিতাটা বেছেছি, তোমার ন্যায়ের দণ্ড। এটা আমার খুব প্রাসঙ্গিক মনে হয়েছে আজকের সময়ে কবিতার আসরে পড়ার জন্য।
তোমার ন্যায়ের দণ্ড, তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে অর্পণ করেছ নিজে, প্রত্যেকের পরে দিয়েছ শাসন ভার, হে রাজাধিরাজ। সে গুরু সম্মান তব, সে দুরূহ কাজ, নমিয়া তোমারে যেন শিরোধার্য করি সবিনয়ে। তব কার্যে যেন নাহি ডরি কভু কারে। ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে। যেন রসনায় মম সত্য বাক্য ঝলিয়ে ওঠে খর খর্গ সম তোমার ইঙ্গিতে। যেন রাখি তব মান, তোমার বিচারাসনে লয়ে নিজ স্থান। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। ধন্যবাদ। ধন্যবাদ সুতপাদি। সত্যি সাম্প্রতিক কালে যে ঘটনা ঘটেছে তা ক্ষমার অযোগ্য, নিন্দারও অযোগ্য, তাকে আমরা ঘৃণা করি। আমরা দেখতে চাই রাজধর্ম। রাজা তো অনেকেই হয়, কিন্তু রাজার ধর্ম কজন পালন করতে পারে? সব নাগরিকের জন্য যে ন্যায়ের অধিকার, তাকেই তো প্রতিষ্ঠা করাই রাজার ধর্ম। আমরা আশা রাখছি, আমরা ভরসা রাখছি রাজধর্মের প্রতিষ্ঠা হোক, খুব ভালোভাবেই প্রতিষ্ঠা হোক। পরের শিল্পী দেবলীনা ব্যানার্জি। আমি দেবলীনা, আমি পড়ব ইনভিক্টাস, কবি উইলিয়াম আর্নেস্ট হেনলি। সাহস আর শক্তির প্রতীক এই কবিতাটা কঠিন সময়কে অতিক্রম করার সাহস যোগায় আমাদের মনে। খুবই প্রযোজ্য বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে। নেলসন ম্যান্ডেলার খুবই প্রিয় এই কবিতাটা। সাউথ আফ্রিকাতে ইনস্টিটিউশনালাইজড রেশিয়াল সেগ্রিগেশনের বিরুদ্ধে উনি যখন লড়াই করছিলেন, উনি একাধিকবার কারাগারে বন্দী হন। বলা হয় এই কবিতাটা উনি রোজ পাঠ করতেন। এই কবিতাটা ওনাকে সব বাধা বিপত্তি ভুলে সামনে এগিয়ে যাওয়ার সাহস যোগাতো। ইনভিক্টাস। Out of the night that covers me, black as the pit from pole to pole, I thank whatever gods may be for my unconquerable soul. In the fell clutch of circumstance, I have not winced nor cried loud. Under the bludgeonings of chance, my head is bloody but unbowed. Beyond this place of wrath and tears looms but the horror of the shade, and yet the menace of the years finds and shall find me unafraid. It matters not how straight the gate, how charged with punishments the scroll. I am the master of my fate. I am the captain of my soul. Namaskar. অসাধারণ। তোমার এই কবিতা আজকের কবিতার আসরকে এক অনন্য মাত্রা দিল। ইংরাজি সাহিত্যে এই কবিতাটি একটা বিখ্যাত কবিতা, এবং তুমি যেটা বললে যে নেলসন ম্যান্ডেলা এটা করতেন। শুধু নেলসন ম্যান্ডেলা নয়, এই কবিতা উদ্ধৃত করেছেন বহু ব্যক্তিত্ব, যেমন চার্চিল, নেলসন ম্যান্ডেলা তো আছেনই, এবং ব্যারাক ওবামাও আছেন এদের মধ্যে। আর একটা কথা বলতে যাই, এই ইনভিক্টাস, এটা আসল কথা হচ্ছে ল্যাটিন, যার ইংরেজি শব্দ করলে দাঁড়ায় আনকনকার্ড। যেটা বলতে চাইছি যে সত্যের পথ বা ন্যায়ের পথ খুব কঠিন, এবং তাকে লাভ করতে হলে ভয়কে জয় করতে হবে। আর তারা যেটা পারে,
যারা পারে তারাই তো মানুষরূপী দেবতা, ভগবানের দূত। আজকের এই কঠিন সময়ে বোধহয় মানুষ তাদেরকে চায়। চলে যাচ্ছি ইন্দ্রাণী ঘোষের কাছে। ইন্দ্রাণী। ধন্যবাদ মানুষ। আমি ইন্দ্রাণী। আমি আজকে পড়ব প্রশ্ন, কবিগুরুর স্বনামধন্য কবিতা, এখানে সকলেরই জানা। কবিতার স্থান, কাল, পাত্র আলাদা, কিন্তু কবির ভাষা বিশ্বজনীন, তাই এই কবিতা আজও প্রাসঙ্গিক। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দূর দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি দেখেছি গোপন হিংসা, কপট রাত্রি ছায় হেনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নৃপিতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমার সুধায় অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? ধন্যবাদ ইন্দ্রাণী। আসলে আমাদের যে কোনো সংকটেই এই লোকটির কাছে আমরা বারবার ফিরে আসি। তাকে বাদ দিয়ে বোধহয় কোনো কবিতার আসর করা সম্ভব নয় আমাদের পক্ষে। কিছু প্রশ্ন উনি রেখে গেছেন আজ থেকে 100-এরও বেশি বছর আগে, তা বোধহয় আজও প্রাসঙ্গিক, তার সমানভাবে প্রাসঙ্গিক আজকের দিনেও। আমরা আশা করব যাতে বিচারের বাণী নীরবে নিভৃতে না কাঁদে। যারা আমাদের বিষাইছে বায়ু নিভাইছে আলো, তাদের আমরা কোনোদিনই ক্ষমা করতে পারবো না। আমাদের প্রতিবাদ চলছে ও চলবে। পরের শিল্পী রায়দি, শুভশ্রী নন্দী। জ্বলছে আমেরিকা, উত্তাল সারা বিশ্ব। সমস্যাটি বর্ণ বৈষম্য। প্রাগৈতিহাসিক না হলেও এর ইতিহাস পুরনো। একটা কথা ভাবায় যে এত পথ পেরিয়েও তজ্জনিত যে বর্বরতা, তাকে আজও আমরা অতিক্রম করতে পারলাম না কেন? এই প্রশ্ন আমাদের ভাবায়, আমাদের বিভ্রান্ত করে, আমাদের মাথা হেঁট করে দেয়। সাথে জাগায় কিছু প্রশ্ন, হয়তোবা ছোট্ট আশাও, যে এই ঘটনাকে মারিয়েই হয়তো আমরা আবার উঠে দাঁড়াবো। আমরা ঘরের ভেতর যা করতে পারি, কবিতাকে আমরা আশ্রয় করেছি এবং তার সাথে কলম ধরেছি। আমি আমার নিজের একটি লেখা এই সময়ের পরিপ্রেক্ষিতে দেয়ালে ধাক্কা খেয়ে যে মানবতা আমার কাছে এসেছে, আমি কলমে তাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কবিতাটির নাম জর্জ ফ্লয়েড। জর্জ ফ্লয়েড একটি সময়ের নাম। জর্জ ফ্লয়েড চেনায় আমরা। জর্জ ফ্লয়েড দেখায় মুখোশ খুলে মন এক হিংস্র কামড়া। জর্জ ফ্লয়েড দেখায় প্রযুক্তি যুগের তলানি উই ধরা। জর্জ ফ্লয়েড বোঝায় সামাজিকতার ভেতর ফাঁপায় ভরা। জর্জ ফ্লয়েড জানায় মহাকাশ জয় উন্নতি সব মিছে। জর্জ ফ্লয়েড ভাবায় সময় এসেছে
সত্যটি চিনে নিতে। জর্জ ফ্লয়েড জীবন পোস্টার যেন, তাঁর চোখেতেই দেখা। স্যুট বুটে ঢাকা পোশাক আড়ালে পশুত্ব এক রোখা। জর্জ ফ্লয়েড শেখায় এদিনে না গিয়ে সামনে রুখে দাঁড়াতে। জর্জ ফ্লয়েড হয়ে আগুনের গোলা প্রশ্নটি লুফে নিতে। জর্জ ফ্লয়েড যুদ্ধ হুজুগ না হয়ে মনে রাখতে হবে, জর্জ ফ্লয়েডই আজ সাম্যবাদের নতুন সংজ্ঞা হবে। জর্জ ফ্লয়েডই আজ সাম্যবাদের নতুন সংজ্ঞা হবে। ধন্যবাদ। বাহ বাহ, একদম নিজের ভাষায় প্রতিবাদ করলে তুমি, খুব সুন্দর, একদম অন্যরকম, নিজের মতো করে, খুব ভালো লাগলো। সত্যি জর্জ ফ্লয়েড আজ এক সাম্যের নাম, আজ এক চেতনার নাম। জর্জ ফ্লয়েড, আপনার মৃত্যু শুধু আমেরিকাকে আলোড়িত করেনি, আলোড়িত করেছে সারা বিশ্বকে। আমি আরেকবার বেঞ্জামিন মলয়েদের সেই কবিতাগুলো উদ্ধৃত করতে চাই। The storm of oppression will be followed by the rain of my blood. I am proud to give my life, my solitary life. আপনার মৃত্যু বৃথা যায়নি জর্জ ফ্লয়েড। আমরা এই জঘন্যতম ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পরের শিল্পী নাসির দা। ধন্যবাদ। সৃষ্টির আদি যুগ থেকে একদল মানুষ আর একদল মানুষের উপরে সবসময় নিপীড়ন ও অত্যাচার করেছে, আর এটার এখনো পর্যন্ত শেষ হয়নি। আমরা এটা দেখতে পাচ্ছি সবসময়, আর এর জন্য মানুষকে সবসময় রক্ত দিতে হয়েছে, আত্মাহুতি দিতে হয়েছে। এই আত্মাহুতি আরো দিতে হবে আমাদের কিছু আদায় করে নেয়ার জন্য, কারণ তোমার বিলয়ে ফলবে অন্য কারুর শস্য। আমি যে কবিতাটা পড়ছি, কবিতাটা গন্ডার গন্ডার শামসুর রহমানের, আর কাব্যগ্রন্থের নাম হচ্ছে আদিগন্ত নগ্ন পদধ্বনি। কাব্যগ্রন্থের নাম শুনেই বোঝা যায় যে কি ভাব এটা প্রকাশ করছে। বাঁচতে পারবে? কি করে বাঁচবে? চৌদিকে ক্রূর কি একটা যেন তোমার গন্ধ বেড়াচ্ছে শুকে। বুঝি ছায়াটাও কালো ইস্পাতি নখর ফলায় ফেলবে উপড়ে। বাইরে সদাই কত সুচতুর ফাঁদ পাতা থাকে কণ্টকময়, সুখে কি অসুখে নির্বান্ধব বেখাপ্পা তুমি চলায় বলায়। কাদায় নুড়িতে এবং খোয়ায় নিজের রক্ত দেখেও তোমার শিরায় গলিতে তুহিন প্রবাহ বয় না। শুধুই লোহার অনেক হিজিবিজি শিক তোমার চোখে এঁটে দেয় খাঁচার নকশা, আর অলক্ত ভ্রান্তি বশত মগজের ঝোপে হানে দাবদাহ। জটিল ধোঁয়াটে স্বপ্ন গুহায় ঘরে বৃশ্চিক। আত্মগোপন করতে চাও পাতার লুকোনো সবুজ দুর্গে, বৃক্ষ মাচায় পাবে আশ্রয়, সঙ্গ নেবে পাতাল নিবাসী কাকড়া কোনো। নিসর্গ প্রীতি আর বিপদের বিবাদ চুকোনো সহজ তো নয়, বস্তুত তুমি খুঁজছো অভয় তীব্র সত্তা সংকটে এই বিজনে এখনো। বাদামের খোলে ঢুকেও তোমার নেই নিস্তার, অলিগলি আর সদর রাস্তা, বাস ডিপো আর জাহাজ ঘাটের মাটি ফুঁড়ে ওই আসছে কেবল, আসছে উড়িয়ে ধুলাবালি করে ত্রাস বিস্তার। চৌদিকে থেকে আসছে নিয়ত রাগী গন্ডার হাজার হাজার, রৌদ্রে খড়গ করে ঝলমল। বৃথাই লুকোনো, বরং পাতার দুর্গ প্রাকার গাছের কোটর কিংবা শুকনো বাদামের খোল থেকে দ্বিধাহীন বেরিয়ে আসাই শ্রেয়। গন্ডার, শুধু গন্ডারে আজ সব একাকার। খণ্ডিত তুমি নিরুপায়, শোনো ধ্বংসের রোল। তোমার বিলয়ে
ফলবে অন্য কারুর শস্য। ধন্যবাদ। বাহ, আশিকদা, অসাধারণ এক কবিতা আবৃত্তি করলেন আপনি। না, আমরা আত্মগোপন করতে চাই না, আমরা লুকোতে চাই না, আমরা মুখোমুখি দাঁড়াতে চাই সত্যের, আমরা মুখোমুখি দাঁড়াতে চাই ন্যায়ের, আমরা প্রতিবাদ করতে চাই। পরের শিল্পী রিচা সরকার, প্লিজ। ধন্যবাদ মানুষ। সারা পৃথিবীব্যাপী প্রতিবাদ চলছে। মানুষ প্রতিবাদে যেমন পথে নেমে এসেছে, তেমন ঘর থেকেও মানুষ প্রতিবাদ করছে। কেউ কলম তুলে নিয়েছে, কেউ সুর বাঁধছে, কেউ গান লিখছে, আবার আমরা কবির কবিতা কণ্ঠে নিয়েছি নিজেদের ঘরে বসে। এর মধ্যে একটি কবিতা প্রায় সকলেই তোমরা পড়েছো এখানে যারা রয়েছো, ডুমিসানি গোবার লেখা একটি কবিতা, যেটি আমার খুব ভালো লেগেছিল বলে আটলান্টা আবৃত্তি চর্চার পেজেও কবিতাটি আমরা পোস্ট করেছি, এবং সেই কবিতাটির একটি বাংলা অনুবাদও আমার কাছে এসেছে। সেই কবিতাটিও আটলান্টা আবৃত্তি চর্চার পেজে রয়েছে, যদি পরে কেউ কবিতাটি দেখতে চান। ভীষণভাবে ছুঁয়েছে আমাকে কবিতাটি, আমি সেই অনুবাদ কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। লোকটার হাতে হাত করা, লোকটার মুখ মাটির সাথে ঘষ্টাচ্ছে, লোকটার ঘাড়ের ওপর একটা নৃশংস হাঁটু, ওরা কিছু করেনি। লোকটা পুলিশ অফিসারটাকে বলছিল স্যার প্লিজ প্লিজ, ওরা কিছু করেনি। লোকটা নিজের প্রাণ ভিক্ষা চাইছিল, লোকটা বারবার একটু জল খেতে চাইছিল, লোকটা ক্ষমা চাইছিল, ওরা কিছু করেনি। লোকটার নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল, লোকটার শরীর কেঁপে কেঁপে উঠছিল, লোকটার ব্লাডার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল, কিন্তু ওরা কিছু করেনি। লোকটা চিৎকার করে কাঁদছিল, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমি নিঃশ্বাস, ওরা কিছু করেনি। আরো 12 বার, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমি নিঃশ্বাস নিতে, ওরা কিছু করেনি। শেষবারের মতো লোকটা ফিসফিসিয়ে উঠলো, আমি নিঃশ্বাস নিতে পারছি না, প্লিজ, আমি। ওরা কিছু করেনি। লোকটা অজ্ঞান হয়ে গেল, ওরা কিচ্ছু করেনি। এক প্রত্যক্ষদর্শী দমকল কর্মী 100 বার বললেন লোকটার পালস চেক করতে, ওরা কিছু করেনি। একজন অফ ডিউটি স্বাস্থ্যকর্মী বারবার অফিসারদের আবেদন করলেন প্লিজ 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 থামুন, হি ইজ নট রেসপন্ডিং, ওরা কিচ্ছু করেনি। অক্সিজেনের অভাব, অর্গান ফেলিওর হয়ে গেল লোকটার, ধীরে ধীরে ব্রেন চোখ উল্টে গেল, ওরা কিচ্ছু করেনি। ওরা জর্জ ফ্লয়েডকে মরতে দেখলো, জর্জের জীবন আস্তে আস্তে উবে যেতে দেখলো, একটা ধীর মৃত্যু দেখলো, ওরা কিছু করেনি। একটা নৃশংস হত্যা, না, ওরা কিছু করেনি। পাক্কা 8 মিনিট 4 জন পুলিশ অফিসার দেখলো জর্জ মা মা বলতে বলতে কাঁদলো। একজন বয়স্ক লোক তার জন্মদাত্রী মাকে মনে করে কাঁদলো, কারণ সে মৃত্যু ভয়ের সন্ত্রস্ত তখন, তবু ওরা কিছু বলেনি। একটা কৃষ্ণাঙ্গ লোক, একটা নরম দৈত্য খুন হলো, কারণ তার গায়ের রং কালো, তবুও ওরা কিছু করেনি। পৃথিবীর উন্নততম দেশ আমেরিকায় 4 জন পুলিশ অফিসারের রেসিজমের শিকার হলো একটা কালো লোক, জর্জ ফ্লয়েড। ওদের যোগ্য শাস্তি পাওয়া উচিত, ওদের যোগ্য শাস্তি পাওয়া উচিত, ওদের যোগ্য শাস্তি পাওয়া উচিত। শান্তিতে ঘুমিও জর্জ, এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুক সারা পৃথিবী, তোমার ন্যায়ের কবরে ফুটবে লাল গোলাপ। Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমি কিছু বলবো না এরপর,
কোনো কিছু বলার নেই। আমরা চলে এসেছি একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ পর্যায়ে আমি আমার কবিতা পড়ব। যে কবিতাটা পড়ব সেটাও মানে আমার নিজেরই ভাষায় প্রতিবাদ, নিজের মতো করে। আমি কবিতার নাম সভ্যতা, তুমি শুনতে পাচ্ছ কি? আমি নিঃশ্বাস নিতে চাই সভ্যতা, তোমাদের এই সুন্দর পৃথিবীতে একটুকু অক্সিজেন কেউ কি আমার জন্য রেখেছে? তোমাদের ব্যবহারের পর যেটুকু বাতাস তোমরা বাঁচিয়ে রেখেছো শুধু সেইটুকু, তার চেয়ে বেশি কিছু নয়। একটুকু জল দেবে সভ্যতা? না না, তোমাদের ব্যবহারের জল নয়, তোমাদের রঙিন গেলাস ধুয়ে ফেলে দেওয়া জল, তার চেয়ে বেশি কিছু নয়। একটুকু খাবার দেবে সভ্যতা? তোমাদের খাবার থেকে আমি ভাগ চাইছি না, তোমাদের উচ্ছিষ্ট যা কিছু তোমাদের পাতে পড়ে থাকে সেইটুকু, তার থেকে বেশি কিছু নয়। কিছুই দিলে না তুমি, দিলে শুধু মৃত্যু, গলায় পা দিয়ে একটা পিঁপড়ের মতো পিষে। দিগন্তের অস্তমিত সূর্যের দিকে তাকাও একবার, তুমি কি দেখতে পাচ্ছ না মূর্ত মানবতার বিশাল মিছিল, শত শতাব্দীর মতো লম্বা, তাদের সবাহের হাতে কালো পতাকা এগিয়ে আসছে হিসাব নিতে, প্রতিটি লাঞ্ছনার, প্রতিটি মৃত্যুর, চিৎকার করে বলছে সময় নেই আর, সময় নেই, প্রতিটি রক্তবিন্দুর হিসাব চাই। সভ্যতা, তুমি শুনতে পাচ্ছ কি? ধন্যবাদ। আমার সঞ্চালনার একদম শেষ পর্যায়ে আমরা এসে পড়েছি। আমি রিজায়ার কাছে যাওয়ার আগে শুধু একটা কথা বলতে চাই যে আমরা ওদের উপর অনেক অত্যাচার করেছি, অনেক অপমান করেছি। আমি সুশীল সভ্য সমাজকে আহ্বান জানাই, এসো আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। আটলান্টা আবৃত্তি চর্চার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদমূলক আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করলাম। ধন্যবাদ। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো, মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ নিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে। মলিন